সাবধানে। কি হলো পায়ে? সব ঠিকঠাক আছে? একদম দাদা, টেনশন নেবে না। আমার নতুন কাজ নাকি আমাদের সব সালটা নেওয়া। সেই এক কথা, কাজ কম কথা বেশি। দেখে দেখে এর মধ্যে কিন্তু বেশ কিছু দামি মেডিসিন আছে। ঠিক করে রাখ। আরে বাবা, আপনি একদম ভাববেন না স্যার, এইসব ব্যাপারে এরা একেবারে এক্সপার্ট। আর এমনি সব ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে অ্যাপল রয়েছে, খুব সাবধানে যেন ভেঙে না যায়। ওকে, ছোট পেটিগুলো ঠিক করে সাজিয়ে রাখ, সাবধানে। নার্সিংহোম থেকে জাল ওষুধ এনে এখান থেকে পাচার করার আপনি প্ল্যান করেছেন না? ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক। শুধুমাত্র একটা নার্সিংহোমে জাল ওষুধের ব্যবসা করে আর কপয়সার লাভ গাজন বাবু। সমস্ত ডকুমেন্টসে সাইন কার জানেন? ময়ূক দেব রায়ের। মানে ভেরি সিম্পল, ডক্টর ময়ূক দেব রায়। আজ বুঝতে পারছো তো, মানুষ যখন ডুবতে বসে তখন একটা সামান্য খড়কুটো তাকে বাঁচাতে পারে। তোমার প্রত্যেকটা অপমান আমার বুকে লেখা আছে ময়ূক দেব রায়। আজ কোথায় গেল তোমার দম্ভ? অর্থ, সামাজিক প্রতিষ্ঠা, এগুলো কতটা ঠুনকো সেটা বুঝতে পারছো? মৈত্র বাড়ির শিক্ষা সংস্কার এগুলো ছিল বলে আজকে তোমায় বাঁচানোর জন্য এত দূর ছুটে এসেছে। কি করে? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, কেমন লাগছে? সজ্জন রায়, চন্দন রায়। সমাজের গণ্যমান্য মানুষেরা কিন্তু এবার আপনি কি বলেন সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। বলুন কিছু। চুপসে গেলেন? কিসের জন্য যাবে? আর যদি এটা কেলেঙ্কারি না করেছে ছেলে ফিরলে তাহলে আমার নাম নয়, তুমি মিলিয়ে নেবে আমার নাম রোহিণী না। উফ ছোট, তুই থামবি? আয় 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 আয়, সব সময় খালি শব্দ সামাই দেবে, সব দোষ ফেলে। বলি কেন গো, কেন প্রশ্রয় দিয়ে তোমরা আমার ছেলেটাকে এরকম বাঁদর করে দিলে কেন? তোমাদের প্রশ্রয় আমার ছেলেটা খুব বাঁদর হয়ে গেছে। তোমরা সবাই মিলে আল্লাহ দিয়ে ওকে একেবারে মাথায় তুলেছো। হ্যাঁ
কাকিমা বলছি আমি চা বানিয়েছি, খেয়ে দেখো তো বৌদির মতো হয়েছে কিনা। এই শোন, আমার এই মাথার চুলগুলো না হাওয়ায় পাকেনি, বুঝেছিস? ওসব চাল আমার কাছে চালতে আসবি না, রায় আমি বারণ করে দিচ্ছি। না মানে না মানে কি সব সময় তোমরা ভাইকে আড়াল করে রাখবে না, তার কোনো দোষ তোমরা দেখতে পাবে না। অসুস্থ ছিল আমার, না বলে বাড়ির বাইরে চলে গেল, একটা কিছু হয়ে গেল তখন কি হবে? ভাবিকে এরকম দেখাচ্ছে কেন? ই আল্লাহ, সুজনের কিছু হয়নি তো? তুমি এখানে সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমার কিছু বলবার নেই? বলো বলো বলো, তুমি বলো। তোমার দেওয়ার কোথায়? বলো আমার, বলো তোমার দেওয়ার কোথায়? মা, তোমার ছেলেকে ফোন করেছিলাম। এই হয়েছে, এইবার হয়েছে। সন্দীপ জানতে পেরেছে, এইবার বুঝবে কত ধানে কত চাল। বল সন্দীপ কি বললো, বল। সুজন কোর্টে গেছে। হ্যাঁ, কোর্টে গেছে মানে? কোর্টে গেছে মানুষটা কি? কোর্টে কেন গেছে? দিদি, কোর্টে কেন গেল সুজন? কিছু বল, কোর্টে কেন গেল? কোর্টে কেন গেল? কি হলো দিদি? কথা বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন দিদি? ওনাকে জানাও না সবকিছু। শুধু পা কি ছেলে মানুষ করছিস বলতো? দেখছিস তো আমি ট্রাই করছি, কিছুতেই পাচ্ছি না। সময় সবকিছু হয়, বুঝলি তো? হ্যালো গুরুদেব, গুরুদেব আমার প্রণাম নেবেন গুরুদেব। কি ব্যাপার? সব খবর ভালো তো? গুরুদেব, আপনার তো কোনো কিছু অজানা নয় গুরুদেব। ময়ূখের বিয়ের পর থেকে এই বাড়িতে যেন পাহাড় ভেঙে পড়েছে। এত উতলা কেন হচ্ছ? কি হয়েছে বলো? গুরুদেব, লজ্জার কথা আর কি বলবো। এবারে দুই ছেলেই কোটি। কর্ম করলে তার ফল তো ভুগতেই হবে। এই আপনি কি বলছেন গুরুদেব? গুরুদেব, আমরা অজ্ঞ, কিছুই বুঝি না। চিন্তায় ভাবনায় আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না গুরুদেব। শান্ত হও, শান্ত হও। যা সত্য তার জয় নিশ্চিত। আর জয় গুরুদেব। অপূর্ণা তো যা করা করছিল, তার দেখা দেখি মোহনাও যা ইচ্ছে তাই করে যাচ্ছে। গুরুদেব, গুরুদেব ও কি করেছে আপনি জানেন? ওর কথা থাক। মানে অপরাধ নেবেন না গুরুদেব, আমি সত্যি আপনার কথার মানে বুঝতে পারছি না। তোমার মনে আছে ওকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, ওর চোখ আয়নার মতো স্বচ্ছ, ওর আত্মশক্তি ওর চোখে প্রকাশ পায়। আর তাই তো আমি ওরই হাতে ত্রিশূল তুলে দিয়েছি। ও তো দশভুজা। এত ভেবে কি হবে? কার জন্য এত ভাবনা? আমার ময়ূখ। ভাবিস না, ময়ূরকে ও চিরকাল আগলে রাখবে। আর যাদের এতদিন অবজ্ঞা করেছিস তাদেরই কেউ সাহায্য করবে। সে কে গুরুদেব? স্যার, আমাদের সমাজে ধনী দরিদ্র উচ্চ নিচু প্রভেদটা যে কতটা সেটা হয়তো আমার থেকে বেশি কেউ জানে না। আমরা গরিব, তাই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ছোট হতে হয়।
ময়ূক দেবরায়ের মতো মানুষ আমাদের আত্মীয় বলতে লজ্জা পায় আর বিশ্বাস করে, ভরসা করে এই চন্দন বাবুর মতো মুখোশ পরা মানুষগুলোর উপর। যদিও তার পরিণতি আমরা সবাই দেখতে পাচ্ছি। আদালত জানতে চায়, যেদিন তোমাকে অপহরণ করা হয়েছিল সেদিন ঠিক কি হয়েছিল? সেদিন সৈকতদার সাথে আমি দেখা করবো বলে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিলাম, সৈকতদার জন্য ওয়েট করছিলাম। চন্দনবাবু নিজে হাতে রড দিয়ে মেরে আমার পাটা ভেঙে দিয়েছিল। জাল ওষুধ সহ ওদের ডকে রেখে ফেলেছিলাম, এটাই আমার দোষ। তার জন্য আমাকে আমার বর্দি অপর্ণা দেবরায়, সৈকতদা আমাদের দিনের পর দিন মেরে ফেলার ভয় দেখানো হয়েছিল। সৈকতদাকে মেরে ফেলার প্ল্যান ছিল ওদের। কিছুদিন আগে সৈকতদার যে অ্যাক্সিডেন্টটা হয় সেটাও এই চন্দনবাবুর প্ল্যান। আমাদের ছোট ভাইটা যে আমাদের সকলকে হারিয়ে যাবে, আমি তো এইসব কিছু বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, তুমি যেদিন ওদেরকে ডকে দেখে ফেলো সেদিন আর ঠিক কি হয়েছিল? সেদিন মকবুল ভাই এসে আমার বাঁচিয়েছে। মকবুল ভাই সেদিন আমার কাছে ভগবানের মতো এসেছে। উনি ঠিক সময় না এসে পড়লে হয়তো আমি স্যার এই চন্দনবাবুর মতো লোক যদি আমাদের সমাজে খোলা ঘুরে বেড়ায়, আমি জানি না আর কত পরিবারের ভাবে ধ্বংস হবে, কত মানুষের জীবন শেষ হয়ে যাবে। কেন কানে কালা হয়ে গেলাম না বাবা? তার এই কথা শোনার আগে কেন কথাই বলে না, চোখে দেখা আর কানে শোনার মাঝে ফাঁক থাকে। শুনবেন তার কথা সত্যিটা কি শুনবেন? তাহলে শুনুন। ওসব আমি জানি না গুরুদেব। এই সময় একমাত্র উনি আমাদের রক্ষা করতে পারেন। আপনি বাঁচান গুরুদেব, আপনি বাঁচান। আমি কে? আমি তো শুধু তাঁর সেবক মাত্র। এই বিশ্ব সংসার সব তাঁর নিয়মে চলে। সে নিয়ম ভাঙার ক্ষমতা যেমন তোমার নেই, তেমনি আমারও নেই। হরি ওম। তাহলে গুরুদেব সময়ের উপর ভরসা রাখো। হ্যাঁ, ভালো কথা। তোমার সামনে কি সুতপা আছে? হ্যাঁ গুরুদেব। তাহলে ওকে একবার দাও, আমি ওর সঙ্গে একটু কথা বলি। দিচ্ছি গুরুদেব। সুতপা, গুরুদেবকে
সব কথা খুলে বল, ওনাকে ছাড়া আমাদের গতি নেই। বল বল। গুরুদেব, আমার প্রণাম নেবেন। মঙ্গল হোক। আমার মঙ্গল তো আমার সন্তানদের ঘিরে গুরুদেব, ওরা ছাড়া তো আমার আর কেউ নেই। ওরা যেন সুখে থাকে, ওরা যেন মিলেমিশে থাকে গুরুদেব। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ওর সাথে সাথে তো আমার জীবনে সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে গুরুদেব। তুই কেন এত চিন্তা করছিস মা? তোর স্বামী তো তোকে রাজরানী করে রেখে গেছে রে। 2 ছেলে 2 বউ নিয়ে তোর ভরা সংসার। আমি বলছি ওরা সব কিছু রক্ষা করবে, তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ রে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গুরুদেব, তাই যেন হয়, তাই যেন হয় গুরুদেব। स्वर्गीय डॉक्टर दिवाकर देवराय, আমার পিতৃ সম গুরু। আমি তার কাছে সন্তান সময় থেকে ভালোবাসতেন আমাকে। এই যে দেবরায়ের নার্সিংহোম পৃথিবীর যে কোনো তীর্থস্থানের থেকে আমার কাছে পবিত্র মন্দিরের মতো। আপনি বলুন না ধর্মাবতার এই কাজ আমি কখনো করতে পারি? আপনার যা বলার আছে কান্না থামিয়ে পরিষ্কার করে বলুন। দুঃখিত, মার্জনা করবেন তো। দিবাকর দেবরায় পরলোক করার পর ছোট ছেলে মহিষাকে আমি বুক দিয়ে হাতে রেখেছি। কোনো কিছুর কাছে দিইনি আমি। অবাঞ্ছিত কোনো আঁচ আমি তার গায়ে স্পর্শ করতে দিতে চাইনি। কি নাটক! কিন্তু দুঃখের কথা কি জানেন, আমার গুরু স্বর্গীয় ডক্টর দিবাকর দেবরায় বিরাট বাপের মানুষ ছিলেন তো। ছিলেন বলতে হচ্ছে আজকে রাজনীতি রাজনীতি রাজনীতির সাথে ওনার যোগাযোগ ছিল ধর্মাবতার, আর সেই কারণেই ওনার অসংখ্য শত্রু। কত শত্রু, জোড়া শত্রু, সামনাসামনি শত্রু, কত শত্রু। অনেকেই তো ঈর্ষা করতেন, শত্রুতাও করতেন। ধর্মাবতার তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে গজেন গোসাই। কি সাংঘাতিক লোক ধর্মাবতার, কি বলবো। হুমকি, ধর্মাবতার হুমকি দিয়েছিল আমাকে প্রাকাশের গজেন গোসাই। ধর্মাবতার তাই বাধ্য হয়ে তো এসব প্রাণের ভয়ে বাধ্য হয়ে। বাকিটা আমি বলি চন্দন স্যার।